অধিবেশন সেটা শুরু করি। আজকে আমরা আমাদের এই প্রথম দিনের শেষ অধিবেশনে পেয়েছি সুধীন্দ্রকে, সুধীন্দ্র বিকাশ মণ্ডল। প্রত্যেকবারের মতন এবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি প্রত্যেক বক্তার যে সংক্ষিপ্ত জীবনপঞ্জি সেটা আমি চেয়ে নিইনি, সেটা আমার কাছে আছে যদিও, কিন্তু সেখানে আমি ওই ইংরেজি থেকে বাংলায় তর্জমা করার দুশ্চিন্তায় আমি সেখান থেকে আমি নিজেকে অব্যাহতি নিজেই নিয়ে নিয়েছি। প্লিজ। সুধীন্দ্র বিকাশ মণ্ডল আমাদের ভীষণ পরিচিত একটি মুখ অনেকের ক্ষেত্রে, আর যারা জানেন না বা চেনেন না তাদের জন্য বলি যে সুধীন্দ্র দীর্ঘদিন সুধীন্দ্রর বিটেক মাস্টার্স এবং এমটেক কমপ্লিট করার পরে দীর্ঘদিন অধ্যাপনার সাথে সুধীন্দ্র যুক্ত ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। প্রথমে বোধহয় জেআইএস থেকে শুরু, তারপরে সিইউতে দীর্ঘদিন উনি একে চৌধুরী স্কুল অফ আইটিতে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তারপরে আরো কিছু ইনস্টিটিউট হয়ে এখন বর্তমানে উনি আছেন টিসিজি ক্রেস্ট। টিসিজি ক্রেস্ট সেই কোম্পানি পূর্ণেন্দু চ্যাটার্জি গ্রুপের, যে যারা ইস্টার্ন রিজিয়নে এবং ভারতবর্ষের মধ্যে বোধহয় তৃতীয় কোম্পানি হিসেবে। সেখানে আমরা গেলে আমরা দেখতে পাবো কোয়ান্টাম কম্পিউটার। তো এই কোয়ান্টাম কম্পিউটারের বোধহয় রিসেন্টলি 5 কিউবিট ইনস্টলেশন হয়েছে ভেরি রিসেন্টলি, আচ্ছা গতকাল, যার ছবি আমি অলরেডি দেখে নিয়েছি, যেটা আপনাদের দেখাবেন। এবং সুধীন্দ্রর সাথে আমার যোগাযোগ দীর্ঘদিনের, সেটা একটা কালচারাল অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এর সূত্রে আমি বা আমরা একটা টিম গেছিলাম যখন সিরামিক কলেজে, সেই সময় সুধীন্দ্রর সাথে আলাপ, এবং সেই সময় থেকেই দেখে এসেছি যে এই মানুষটি ভীষণ পরোপকারী একটি মানুষ, যে নিজের কথাটা একদম শেষে ভাবেন এবং একেবারে আদ্যপান্ত বামপন্থী মানসিকতায় বিশ্বাসী, এবং চূড়ান্তভাবে ইস্ট বেঙ্গলের সমস্যা, যদিও সেই জায়গাটিতে আমার সাথে একটু বিরোধ বাঁধে। তবে সেটা একটু এই কারণে বললাম কারণ বিরোধটা ঘোরতর নয়, কারণ কখনোই ইস্ট বেঙ্গল মোহনবাগানের তলায় বাকি মূল বিষয়গুলো চাপা পড়ে যায় না। তো সুধীন্দ্র তেমনই একজন মানুষ, যখন দরকারে আমি যে কোনো দরকারে যখনই আমি সাহায্য চেয়েছি, সুধীন্দ্র কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করেনি। তো কোনো বক্তা মানে সুধীন্দ্রকে ইন্ট্রোডিউস করতে হবে এরকম সৌভাগ্য আমার সচরাচর খুব একটা ঘটেনি। তো আজকে ঘটলো বলে আমি কিন্তু এতগুলো কথা বলার লোভ সামলাতে পারলাম না, কারণ সত্যিই সুধীন্দ্র তেমন একজন মানুষ যিনি যখন যেরকম দরকার আমি মনে করেছি ব্যক্তিগত স্তরে এবং প্রফেশনাল স্তর, প্রফেশনালের বাংলা কি কাজের সূত্রে পেশাগত দিক থেকে আমি কিন্তু আমি 100% উপরে 200% আমি সাহায্য পেয়েছি। তো যাই হোক, শুধু কোয়ান্টাম সম্পর্কে কথায় যদি আসি, কোয়ান্টামে কিসকিট আর আরেকটা কি ল্যাঙ্গুয়েজ রয়েছে, সার্কিউ। তো কিসকিটের একটা টিমে আমি আমাকে একটু দয়া দাক্ষিণ্য করে সুধীন্দ্র আমাকে নিয়েছিলেন সেই টিমে, এবং সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা করে টোরে আমরা বেশ অনেক দূর অবধি চলে গেছিলাম শুধুমাত্র ওনারই জন্য। ওই ল্যাঙ্গুয়েজগুলো উনি বেশ টপ লেভেলেই জানেন, আমি সারা ভারতবর্ষের প্রেক্ষাপট থেকে বলছি, এবং মানে আন্তর্জাতিক স্তরে সুধীন্দ্র বেশ মানে ভালো রকম উনি কাজ করেন কোয়ান্টাম নিয়ে। তো সুধীন্দ্র বিকাশ মণ্ডল আমাদের পরবর্তী বক্তা। আমি একটু শতাব্দী ম্যাডামকে অনুরোধ করব।
আমরা মানুষজনা চেয়ে নিচ্ছি, শুধু আমাকে ওর স্লাইডগুলো প্রেজেন্টেশন অনেকদিন আগে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমরা ওর স্লাইডটা এমনই যে আমরা চ্যাটজিপিটি জেনে নিয়ে এগিয়ে দিয়েও কিন্তু আমরা সেটাকে বাংলায় পুরোপুরি তর্জমা করিয়ে উঠতে পারি। তাইও খুব ক্ষমা প্রার্থী যে বাংলা করতে পারিনি পুরো নিজের শিডিউলের মাঝেও। আর দ্বিতীয়ত হচ্ছে খুব চ্যালেঞ্জিং আজকে, মানে জায়গাটা কোন জায়গায়, আমার আগের দুজন বক্তা আমার মাস্টারমশাই ছিল, তারা পড়িয়ে যাওয়ার পর, তারা বক্তব্য বলে যাওয়ার পর বক্তব্য রাখাটা আমার জন্য খুব, মানে আমি খুব টেনশনেও আছি এই জায়গাটা। আমি যেটা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে এই কোয়ান্টাম মেশিন লার্নিং অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরেই লোকজন, তাও নেক্সট 5 to 6, 5 থেকে 6 বছর বেশ ভালো কাজকর্ম এগিয়েছে, যেহেতু কোয়ান্টাম কম্পিউটারের ডেভেলপমেন্টটাও এখন বেশ ভালো জায়গায় আসার পর। তবে আমি আজকে একদম নতুন একটা ফ্রেমওয়ার্কের কথা বলবো, মানে কোয়ান্টাম মেশিন লার্নিংয়ের, যেটা রিসেন্টলি 1 বছর ধরে কাজ করা হয়েছে এবং একটি রাশিয়ান গ্রুপ প্রথম এই কাজটি শুরু করে। তাদের থেকে আমরা তারপর শুরু করি আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই জায়গাটায় গিয়ে সেটা নিয়ে বলবো। আর হয়তো একটু বোরিং লাগতে পারে কিছু জায়গায়, তো আমি একটু বাধ্য হয়ে কিছু জায়গায় একটু ম্যাথামেটিক্যাল করতে, মানে একটু অঙ্কের ইকুয়েশন আনতে হয়েছে আমাকে, আর নাহলে পুরোটা বলা যাচ্ছে না। যতটা পারবো এই জায়গাগুলো স্কিপ করার চেষ্টা করব। আর ঠিক আছে, মানে অবজেক্টিভ এটাই বলে দিলাম সেই জায়গাটা। প্রথমে কোয়ান্টাম কম্পিউটারের কিছু বেসিক জিনিস, হয়তো আমি ধরে নিচ্ছি এখানে কেউ কোয়ান্টাম কম্পিউটার কি বা কি জিনিস জানে আর কেউ নাও জানতে পারে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে আমি ফার্স্ট শুরুই করেছি একদম বেসিক অফ কোয়ান্টাম কম্পিউটিংটা কি। মানে কোয়ান্টাম কম্পিউটার আমরা সবাই ক্লাসিক্যাল কম্পিউটারটার সাথে খুব পরিচিত, তাদের নিয়ে কাজ করি, এবং হাই পারফরমেন্স যে কম্পিউটারগুলো, সুপার কম্পিউটার যেগুলোকে আমরা বলছি, সেগুলো নিয়েও পরিচিত। তাহলে কোয়ান্টাম কম্পিউটার কোথায় ডিফারেন্ট হলো, মানে কোন জায়গাটা থেকে? ক্লাসিক্যাল কম্পিউটিং এর যে সমস্ত জিনিসগুলো সবটাই আমরা জানি, যে আমরা তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল বলা হোক, সবটাই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটিং বলতে নিউটনিয়ানস ল বা এগুলোর উপর বেস করে দাঁড়িয়ে, পুরো বেসিক জায়গাগুলো। মানে খুব যদি যে জায়গা ধরে আমরা কিছু কারেন্ট দিলাম, ফ্লো করলাম, তার এগেনস্টে আমি একটা স্টেট পাচ্ছি, সেগুলোকে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন করে ক্লাসিক্যাল কম্পিউটারের জায়গাটা তৈরি। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেই লটাকে বা সেই ল মেনে কাজ করে না। ওর ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে বা কোয়ান্টাম মেকানিক্সের লটা হচ্ছে বেসিক। সেই জায়গায় আসতে গেলে প্রথম যে লটার কথা বলি সেটা হচ্ছে সুপারপজিশন। খুব সিম্পল ভাবে বলতে গেলে, আমি কোনো ম্যাথমেটিক্যাল বা ইয়ে জায়গায় যাব না, সেই জায়গায় দাঁড়িয়ে সুপারপজিশনটা কি, মানে আমরা ক্লাসিক্যালের ইনফরমেশন কিসে, আমি একটু এরকম ইয়ে চলে গেছি, সেই জায়গায় ক্লাসিক্যালের ক্ষেত্রে আমরা ইনফরমেশন কিসে স্টোর করি, বিটে, এবং সেই বিটগুলো কি মানে আইদার 0 বা আইদার 1 এর মধ্যেই রাখি। তার যদি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের জায়গাটা কি যাই, আইদার ভোল্টেজ দিয়ে বলতে পারি, আরো অনেক কিছু রিপ্রেজেন্টেশন আছে, আমরা বলতে পারি গ্রাউন্ড মানে 0, 5 ভোল্ট আছে তাই এটাকে 1 এরকম বলতে পারি। তাহলে এটা কি পুরোপুরি একটা ডিটারমিনিস্টিক থিঙ্কিং, মানে যাকে আমরা একদম পুরো সরাসরি আমাদের ওয়ার্ল্ডে যে দেখতে আছে কি নেই এই জায়গায় বলতে পারি। এবার আমি একটা জিনিস বলছি, আমার কাছে দুটো বল আছে, একটা রেড বল আর একটা গ্রিন বল। এবার আমি দেখিয়ে দিচ্ছি দুটো বল আছে, দুটোর কালারও বলে দিই, একটা রেড একটা গ্রিন। এবার আমি একটা বাক্স নিয়েছি, বাক্সে বলটা যে কোনো আমি বল রেখেছি, কিন্তু সেটা কাউকে দেখাইনি যে কি বল রাখলাম। এবার আমি সেই বাক্সটাকে দিয়ে যদি বলি এই বাক্সে কি কালারের বল আছে, কি অ্যান্সার হবে? কনফিডেন্ট নই, আমি বলতে পারি না যে এটা রেড বল না গ্রিন বল আছে। তাহলে সব থেকে বেস্ট অ্যান্সার আমার কি হবে? 50% চান্স আছে গ্রিন বলের, 50% চান্স আমার রেড বলের হতে পারে। এই যে বাক্সের মধ্যে যখন রয়েছে অ্যাবস্ট্রাক্ট হয়ে আমার বলটা, এই জায়গাটায় আমার কাছে কনফিডেন্ট উত্তর নেই আর ডিটারমিনিস্টিক উত্তর নেই।
প্রবাবিলিস্টিক একটা উত্তর আমার কাছে রয়েছে। শরিঙ্গার স্ক্যাটের গল্পটাই বলছি আমি, ওই অঙ্কে যা ছিল সেই জায়গা থেকে। তাহলে এই যে বাক্সে যখন বন্দি অবস্থায় বলটা রইল, এর যখন উত্তর দেওয়া গেল না এটা কনফিডেন্টলি 0 না 1, মানে রেড বল না গ্রিন বল, সেই জায়গাটায় এই স্টেটটাকে বলা হয় বেসিক্যালি যে সুপারপজিশন স্টেট, একটা প্রবাবিলিস্টিক স্টেট। আর এই স্টেটটাই কোয়ান্টাম কম্পিউটারকে অনেক মানে তৈরি করার ক্ষেত্রে বেসিক জায়গা। যে ডেটা আমরা কোনো একটা কম্পিউটিং করতে গেলে ফার্স্ট কী ভাবি, আমাকে ডেটাটাকে কীভাবে এনকোড করবো। ডেটা আমার সব কিছু যাই আছে, তার কিছু ফিচার্স থাকে, সেই জন্য তাকে আমি ডেটা বলে ডিফারেন্ট করি। তাহলে সেটাকে যখনই আমি কম্পিউটারাইজড করা মানে তাকে এনকোড করার কথা বলি যে নিয়ে আসবে, সেই এনকোডটা আমরা ক্লাসিক্যাল বিটে করতে গেলে আমার 0 1 তার ডিফারেন্ট কম্বিনেশনকে এক একটা ফিচার্স বা এক একটা ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য বলতে থাকে। তাহলে কোয়ান্টামে সেই জিনিসটাই হচ্ছে কিউবিট হবে, আর সেই কিউবিটের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে সুপারপজিশন। এবার বোঝা যাচ্ছে আমার কোনো ক্লাসিক্যাল ফেনোমেনন কিন্তু এরকম সুপারপজিশন স্টেটকে দিতে পারে। আবার আমি খুব যদি লুজলি বলি, দেবে না ধরে নিয়েই বলছি, ফিজিক্সের জায়গা থেকে এটার কন্ট্রোভার্সি করা যায়, অ্যাকোস্টিক মানে যেগুলো আমাদের ইয়ে আছে তাতে করা যায়, কিন্তু কম্পিউটার বানানোর ক্ষেত্রে এরকম সুপারপজিশন স্টেট এবং ক্লাসিক্যাল কম্পিউটার তৈরি করা পসিবল না জায়গাটা। এটা শুধুমাত্রই কোয়ান্টাম লেভেলে গিয়ে এটা, এবং এটা বেসিক প্রিন্সিপাল। তাহলে সুপারপজিশনটা কি হলো, যখন একটা বল আমার বাক্সের মধ্যে অ্যাবস্ট্রাক্ট হয়ে বসে রয়েছে যার উত্তর আমার কাছে নেই প্রবাবিলিস্টিক, তার মানে অ্যাট এ টাইম কি হলো, যদি আমি বলি কোনো একটা বিট আমাদের, সেই একটা বিটে একটা টাইম ফ্রেম মানে একটা টাইম সেকেন্ডে আমি কটা ইনফরমেশন রাখতে পারি একটা বিটে, একটাই, আইদার 0 আইদার 1। কিন্তু কিউবিট যেহেতু সুপারপজিশন স্টেট, অ্যাট এ টাইম আমি কটা ইনফরমেশন রাখতে পারবো, প্রবাবিলিস্টিক ওয়েতে, নট ডিটারমিনিস্টিক, কিন্তু প্রবাবিলিস্টিক ওয়েতে কিন্তু অ্যাট এ টাইম দুটো ইনফরমেশন 0 আর 1 দুটোকে রাখতে পারি 50-50, কিন্তু প্রবাবিলিস্টিক মাথায় রাখতে হবে। এই কথা আমি বারবার বলছি কারণ তার কারণটা আমি পরে আসবো। বারবার বলি প্রবাবিলিস্টিক, ক্লাসিক্যালি কিন্তু ওটা ডিটারমিনিস্টিকলি আমি একদম পুরো এই ইনফরমেশনটাই রেখেছি, কিন্তু এখানে প্রবাবিলিস্টিক্যালি আমি দুটো জিনিসকে রাখতে পারি, ইনফরমেশনকে আমি এখানে স্টোর করতে পারি। এবার সেটাই যখন দুটো কিউবিট হবে অ্যাট এ টাইম চারটে, ক্লাসিক্যালে কিন্তু দুটো কিউবিট হলেও আমি অ্যাট এ টাইম একটাই ইনফরমেশন, আইদার 0 0 আইদার 0 1 আইদার 1 0 আইদার 1 1, দুটো ইনফরমেশন রাখতে পারছি। কিন্তু দুটো কিউবিট একটা 0 1 আর 0 1 রেখে যায়, অল পসিবল কম্বিনেশন কিন্তু চারটেকেই রাখতে পারছে, তো অ্যাট এ টাইম ও চারটি ইনফরমেশন। তাহলে দেখা যাচ্ছে কিরকম ভাবে আমার ডেটা এনকোডিং এর অ্যাডভান্টেজটা আসছে, একদম পুরো হচ্ছে 2 টু দি পাওয়ার n পাওয়ারে কিন্তু আমি হচ্ছে স্কেল করতে পারছি ডেটা ইনফরমেশনটা। কারণ আমার যদি n কিউবিটের কোনো একটা রেজিস্টার শুধু ক্লাসিক্যাল রেজিস্টার হতো, তাহলে অ্যাট এ টাইম কিন্তু একটা n বিটের ইনফরমেশনই রাখতে পারতাম, তার অল পসিবল কম্বিনেশনকে রাখা পসিবল ছিল না। আমি এখানে n কিউবিটে 2 টু দি পাওয়ার n নম্বর অফ ইনফরমেশনকে অ্যাট এ টাইম প্রসেস করতে পারি। লাইক যদি আমার একটা ব্ল্যাক বক্স কোনো জিনিস থাকে, সেটাকে টেস্ট করতে হবে। এই একটা কোনো বাক্সের মধ্যে, এই ঘরের মধ্যে আমি একটা অ্যান্ড কিছু একটা গেট অপারেশন বসিয়ে রেখেছি, বাইরে থেকে টেস্ট করতে বলেছি এটা কি গেট, যদি বলি অ্যান্ড গেটই বসিয়ে রেখেছি, তাহলে ক্লাসিক্যাল করতে গেলে কতগুলো আমার ইটারেশন দরকার হবে। আমাকে মানে 0 0 পাঠালাম, দেখলাম ও 0 পেল, 0 1 পাঠালাম তখন হচ্ছে 0 দিল, তাও আমি কনফিডেন্ট নই, স্টেটটা আবার 1 দিল, আলটিমেটলি আমাকে চারটে স্টেট এরকম পাঠিয়ে আমি আবার কনফিডেন্ট হলাম যে এটা একটা অ্যান্ড গেট। কিন্তু এটা যদি কোয়ান্টাম হতো, আমি অ্যাট এ টাইম কিন্তু চারটে 0 0 0 1 1 0 1 1 পাঠিয়ে দিচ্ছি, জাস্ট বিগো অফ 1, এই কমপ্লেক্সিটিতে আমি বলে দেবো যে ভাই এটা আমার এই ঘরে এখন অ্যান্ড গেট আছে। বাট এখানে একটা কোশ্চেন আছে, সব কথাগুলো আমি কোথায় বলছি, প্রবাবিলিস্টিক স্পেস, নট আ ডিটারমিনিস্টিক স্পেস। তাই জন্য তাহলে যদি প্রবাবিলিস্টিক স্পেসে ইনফরমেশন প্রসেসিং কোয়ান্টামে কিন্তু বিগো কোয়ান্টামে করতে পারি থিওরিটিক্যালি, কিন্তু আমরা কোন ডোমেনের লোক, আমরা সব ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে বসে আছি, আমরা প্রবাবিলিটিকে চোখেও দেখতে পাই না, আমাকে কনফিডেন্ট উত্তরটা আনতে হবে, তার জন্য ওতে আরো কিছু প্রসেস করতে হয়। বাট স্টিল ডিউ টু দিস মানে এই সুপারপজিশনটার জন্য আমরা কম্পিউটেশনাল পাওয়ারটা অনেকটা পাই, আমরা কম্পিউটেশনটা করতে পারি সব।
তারপরে সবচেয়ে কাজ আমরা বিভব মান বা একটা স্টেপে করে ফেলতে পারবো, এটা কিন্তু নয়, এই সত্যতা নেই। কারণ প্রপার্টি স্পেস থেকে আমাকে ডিটারমিনিস্টিক স্পেসে আসতে হবে। এই আসাটার সময় কিছু আরো ইটারেশন করতে হয়, কিছু আরো অপারেশন করতে হয়। সেই জন্য হ্যাঁ কিউবিটে মানে আপনি বলছেন প্রবাবিলিস্টিক ওয়েতে আমি 0 1 রাখতে পারছি, তাহলে দুটো কিউবিট নিয়ে আমি দুবার তুলতে যেতে পারছি। আমি কি তিনটে নিতে পারবো? তিনটে তাহলে স্যার তিনটে নিলে আমার কাছে তো কিছু লস থাকবে, আমি তো টোটাল 6টা ডিজিটে থাকতে পারছি মানে প্রবাবিলিস্টিক ওয়েতে। কিন্তু আমার তো প্রসেসিং যখন চলবে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3, তিনটে কিউবিট নিলে কি আমি 2 টু দি পাওয়ার 3 তে পৌঁছতে পারছি না? মানে 2 টু দি পাওয়ার 3 তে মানে না, না স্যার আপনি বলছেন যে আমি যখন মানে যদি আমার তিনখানা ইনফরমেশনকে করতে হবে হ্যাঁ, একটা ধরুন এই ছবিতে সুপার পজিশনে আমি তিনটে কিউবিট আছে, আটটা ইনফরমেশন রাখতে হবে। হ্যাঁ 0 1 রাখলাম, তারপরটা 1 0 রাখলাম, তারপরটা 1 1 রাখলাম, এরকম এই সরি 1 0 রাখলাম। হ্যাঁ তাহলে আমার তো টোটাল 2 টু দি পাওয়ার 3 ফরম্যাটে আমার ডেটা টোটাল 8টা ইনফরমেশনকে আমি রাখতে পারবো। হ্যাঁ সো বলবো এবার তাহলে লস কোন জায়গায়? স্যার কম্বিনেশন এইটা যখন এবার সুপার স্যার পজিশন, যেটা বলছেন যে সিকোয়েন্সে দেখছেন 0 0 0 1 1 0 1 1 এটা সিকোয়েন্স। এটা সিকোয়েন্সটা কি খুব দরকার প্রথম কথা? না সেটা স্যার জিজ্ঞেস করছি। না না, আমি জিজ্ঞেস করি আমরা যখন ক্লাসিক্যালে যখন ইনফরমেশন সিকোয়েন্সটা কি দরকার পড়ে? আমার তো এনকোডিং, আমি একটা ইনফরমেশনকে এনকোড, আমাকে যদি এই তিনটে কিউবিট এরা সুপার পজিশনে থাকতে পারে মানে 0 1 স্টেটে রয়েছে, কেউ 0 1 স্টেটে ইকুয়াল প্রবাবিলিটি, নন আনইকুয়ালও করা যায়, আনইকুয়ালও করা যায়, মানে স্যার আমি আনইকুয়ালটা নিয়ে কোশ্চেন করা যায়। মানে আনইকুয়াল মানে এ 40% এ 60% করা যায়। আমার নিড, আমার যদি দরকার পড়ে আমি করতে পারি, সেটাও করা যায়। মানে এখানে যেমন হচ্ছে 50% 0 50% 1 বলে একটা সুপারপজিশন স্টেট, কিন্তু না, সুপারপজিশন স্টেট মানে 0 1 এর কম্বিনেশন, দুটোর প্রবাবিলিটি সাম 1 হতে হবে। ইন 80 20 30 70 60 40 সব করা যায়, সেগুলোই ডিফারেন্ট রোটেশন দিয়ে। এইটা বেসিক্যালি যদি কিউবিটকে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে হয় অ্যানালিটিক্যালি, মানে অ্যানালজিক্যালি নট অ্যানালিটিক্যালি, একটা গ্লোব নিলাম, সেই গ্লোবের সারফেসে যত পয়েন্ট থাকতে হলো অল আর কি, এবারও সেটা পুরানো কন্টিনিউয়াস স্পেসে আমি ঘোরাতে পারি, সারফেস করতে পারি, তাহলে আমার যে কোনো ডেটাকে এনকোড করা করতে পারি। অল আর রোটেশন অঙ্কের ভাষায় বলে এটা SU2 রোটেশন, যেটা সেই ইউনিটারি রোটেশন 2 গ্রুপের আন্ডারে পড়ে, ওখানে রোটেশনটা হয়। এবার নেক্সট হচ্ছে কোয়ান্টাম মেজারমেন্ট। এটা খুব মজার, মানে কোয়ান্টাম কম্পিউটিং এ এটা আরেকটা মজার জায়গা। কোনটা? একটা বিট বললাম যে আমি বাক্সে যখন বন্দি হয়ে রয়েছে, প্রবাবিলিটি মেজারমেন্টটা দরকার এই প্রবাবিলিটি স্পেস থেকে ডিটারমিনিস্টিক স্পেসে আসা। এই বাক্সটা আমি বল রেখে দিই, এবার বাক্সটা জাস্ট আপনি ওপেন করবেন, সবাই কি দেখতে হবে? আইদার লাল বল বা গ্রিন বল। আমি অ্যাট এ টাইম দুটো বল রাখতে পারিনি, বাক্সটা ওপেন করো, দিস ইজ কল্ড কোয়ান্টাম, মানে এটা কি বলে মেজারমেন্ট। মেজারমেন্ট করলে এই সুপারপজিশন স্টেটটা কোলাপস করে যাবে, কোলাপস করে আইদার ও 0 তে কোলাপস করবে বা আইদার 1 এ কোলাপস করবে। তাহলে বলো যদি স্টেটটা আমার 50% 0 আর 50% 1 এই হতো, 80 20 না হতো, যদি হয়ে থাকে তাহলে আমি যদি 100 বার মেজারমেন্ট করি 50 বার 0 তে কোলাপস করবে, 50 বার 1 এ কোলাপস করবে। সেটটা যদি 80 আর 20 রেশিওতে তৈরি হয়ে থাকে কোনে, তাহলে হচ্ছে ওরকম রেশিওতে আমি পাবো। এই কোলাপস করাটা মানে হচ্ছে প্রবাবিলিস্টিক ওয়ার্ড থেকে আমরা জাস্ট ডিটারমিনিস্টিকে এলাম। এবার আমরা দেখতে পাচ্ছি কি আছে, এবং সেই স্টেটটা কিন্তু ক্লাসিক্যাল। তাই কোয়ান্টাম মেজারমেন্টটা দরকার হয় আমরা যখন এই কোয়ান্টাম, আমি দেখাবো যে কোয়ান্টাম কম্পিউটারটা অ্যাকচুয়ালি কিরকম থাকে, সেখান থেকে কোন জায়গায় গিয়ে ওই মেজারমেন্টটা হওয়া মানে কি বোঝালো সেটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এইবার ও অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করলো। এটা একটু কম্পিউটিং এর টার্মসে বললাম। কোয়ান্টাম কম্পিউটার তো খুব আইসোলেটেড একটা সিস্টেম, মানে যেখানে আমরা খুব আইসোলেটেড মিলিকেলভিন টেম্পারেচারে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানটায় কিউবিটটাকে রাখি। এমনি অ্যাকচুয়ালি কিউবিটের সার্কিট যদি মানে বানানোর যে একটা কিউবিট, বেসিক্যালি যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে এলসি সার্কিট, একটা এলসি সার্কিট, সিম্পল একটা এলসি সার্কিট থাকে, একটা কন্ডাক্টর ইন্ডাকটেন্স থাকে, আর সুপার কন্ডাক্টরের মাঝখানে একটা ইনসুলেটর জাস্ট তৈরি করা হয়, এইভাবে ডিজাইন করা হয় চিপটা। এবার অ্যানারমোনিসিটি আনার জন্য ওখানে কিছু ওই ট্রান্সমন গ্যাপ তৈরি করে সেই অ্যানারমোনিসিটি আনা হয়, সেটা দেখাবো আমি পরের দিকে গিয়ে এই মেশিনে। সেটা করে কিউবিটটা এটা খুব আইসোলেটেড করে রাখা হয়। এই যে আজকেও কোয়ান্টাম কম্পিউটার এখনো কেন পাওয়ারফুল নয় থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি নয় কেন?
এই আইসোলেশনটা ভালো করা এখনো যাচ্ছে না। যদি এনভায়রনমেন্ট থেকে বেশি আইসোলেশন করতে পারে, আমার কিউবিটটা খুব ফ্র্যাগাইল এখনো, এই ফ্র্যাগাইলনেসটা থাকবে। মানে এই যে 0-1 সুপারপজিশন দেখাটা যত সহজে বললাম, এত সহজ না। এর পিছনেই এখন আইবিএম কোটি কোটি টাকা, গুগল কোটি টাকা ইনভেস্ট করছে, যে কতটা এই যে আমি 50% 0 আর 1 রাখতে বলছি বা 80-20 রাখবো, বাস দুটো স্টেটের মধ্যে খুব ন্যারো ডিফারেন্স। 0-1 যেমন আমার গ্রাউন্ড স্টেট 5 ভোল্টেজ অনেকটা ডিফারেন্স, আমি এরার আসলেও কিছু হলেও তাকে আমি এরার কারেক্টিং করাই না। কিন্তু এইখানটায় হচ্ছে এরা খুব কন্টিনিউয়াস স্পেসে ঘুরছে, তো এই ব্লক এই যে গ্লোবে যদি একটু কোনো টেম্পারেচারের ডিফারেন্স স্লিপ হয়ে যাবে, ওর এটাকে আমরা বলি ফেজিং, ডিফেজ হওয়া শুরু করে দেয়। কারণ ওরা মানে ওর দুটো মুভমেন্ট থাকে, একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট এরকম ঘুরতে থাকে, আর একটা যে ফেজ ইয়ে করতে থাকে। যদি টেম্পারেচারের ফ্লাকচুয়েশন বা আদার কিছুর জন্যই ও কিন্তু ঝট করে ঘুরতে থাকে। এটাকে যে জায়গায় প্রিপেয়ার করছে সেই জায়গায় রাখাটাই এখন বিগ কোম্পানির কাছে সবার চাই। তাই কোয়ান্টাম কম্পিউটার এখনো কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা থেকে সেই জায়গাটায় আসেনি। যতটা এসছে তাতেও যা কাজ করা যাচ্ছে অনেকটাই 3 বছর আগেও সেটাও করা যেত না, থিওরিক্যাল জায়গাতেই ছিল। কিন্তু এখন আমরা বলতে না, আমরা অনেকটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, করা যাবে, অ্যাডভান্টেজটাও নেওয়া যাবে। এরপরের প্রপার্টিসটা খুব ইম্পর্টেন্ট, এন্টাঙ্গেল। এটা আমরা কিন্তু ক্লাসিক্যালে কোনো সুপারপজিশনে পাওয়া যায়, আমরা কখনো অ্যাকোস্টিকের মধ্যে ইয়ে করে সুপারপজিশন, কিন্তু এন্টাঙ্গেলমেন্ট এই প্রপার্টিসটা ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে মানে ক্লাসিক্যাল ফিজিক্সে কখনোই এক্সিস্ট করে না। এটা কিরকম, এরকম দুটো কিউবিটের মধ্যে একটা কোরিলেশন তৈরি করা হয়, পিওরলি কোরিলেশন তৈরি করে তাদের সেপারেট করে দিলেও বলা হয় তারা সেপারেট নয়, মানে তাদের মধ্যে কোরিলেশন করে। মানে থিওরিটিক্যালি যদি বলি, এখানে বসে আমি দুটো কিউবিটের কোরিলেশন করেছি, তাদের সেপারেট করে একজনকে চাঁদে নিয়ে গেলাম, একজনকে বৃহস্পতি নিয়ে, তাও তাদের কোরিলেশন এক্সিস্ট করবে। এটা থিওরিটিক্যাল বলে, এবং আইনস্টাইন পোডোলিস্কি যখন পড়ে তখন এইভাবেই বলেছিল। তাহলে এন্টাঙ্গেলমেন্টটা যদি একটু আবার ওই অ্যানালজি দিয়ে বুঝতে চাই কিরকম, আমাদের দুটো গ্লাভস, দুটো গ্লাভস আছে, একটা লেফট হ্যান্ডেড গ্লাভস, একটা রাইট হ্যান্ড গ্লাভস আছে। এবার এখানে দুজন বন্ধু ছিল, তাদের দুজনের কাছে বাক্সে দুটো গ্লাভস দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দুজন সেপারেট হয়ে একজন কলকাতা থেকে চলে গেছে হচ্ছে দিল্লিতে। এইবার দিল্লিতে যে গেছে সে বাক্সটা খুলে যদি রাইট হ্যান্ড গ্লাভস পায়, তাহলে সে কনফিডেন্ট হচ্ছে এইদিকে লেফট হ্যান্ড গ্লাভসটাই আছে। এইভাবেই কোরিলেশনটা হয়। সেরকম কিউবিটের ক্ষেত্রে এদের কোরিলেশনটা ওই 0011 এর এমন কোরিলেশন হয়, একটা কিউবিটকে যদি মেজার করি, ওদের দুজনের কোরিলেশনের একজনকে আলাদা করে নিয়ে চলে যাওয়ার পর একজনকে মেজার করে আরেকজনের স্টেট সম্বন্ধে জানতে পারে। চেঞ্জ মানে স্টেটটা জানি, চেঞ্জ হবে না, মানে কোলাপস করলাম আমি, মেজারমেন্ট করা মানে কি বলি, কোলাপস করে দাও। তাহলে যদি দুটো কিউবিটে দুজন পেয়ার করে দিল, এবার দুজন দুজনের পেয়ার নিয়ে আলাদা হয়ে চলে গেল, একজনের পেয়ারকে যদি আমি মেজার করে ফেলি, আরেকজনের সম্বন্ধে কিন্তু আমি আইডিয়া পাবো। তার মানে কি কোরিলেশনাল ইনফরমেশন পাসিং হচ্ছে, কিন্তু যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি এই এন্টাঙ্গেলমেন্ট আর সুপারপজিশনকেই মেনলি যে কোনো কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইনের ব্যাকবোন ধরা হয়। যেহেতু এই ইন্টারাক্টটা করতে পারে, এন্টাঙ্গেল আর সুপারপজিশন আমাকে স্টেট প্রিপারেশন দেয়। যে কোনো অ্যালগরিদম মানে তার কমপ্লেক্সিটি কি করে মানে কমানো যেতে পারে, আমি অ্যালগরিদমকে যত টাইম ডেটা ফিট করতে পারবো সে তত বেশি ফিট করে যদি এগোতে পারে, এটা একটা থাম্ব রুল দেওয়া হয়, সব ক্ষেত্রে হয়তো ঠিক না, সেইটা দেওয়ার ক্ষেত্রে সুপারপজিশন, এবং অন প্রসেস চলার সময় কিরকম ভাবে ডেটা ইন্টারাক্ট করার হেল্পটা পেতে পারি, সেটাই এন্টাঙ্গেলমেন্ট আমাকে দেয়। আর ইন্টারফারেন্স হচ্ছে আরেকটা জায়গা। আমরা যখন মানে সবাই র্যান্ডম ওয়াকের নাম, র্যান্ডম অ্যালগরিদম নিয়ে অনেকেই কাজ করে, র্যান্ডম ওয়াকও জানে। যেমন হচ্ছে একটা কয়েন আছে, কয়েন টস করলাম, হেড পড়লো বাদিকে যাবো, তারপর আবার কয়েন টস করবো, টেল পড়লে ডাদিকে লেগে যাবো। বেসিক্যালি একজন ড্রাঙ্কার্সের ওয়াক যেটা বলা হতো, যাকে ড্রিঙ্ক করে সে তার বাড়ি পৌঁছাতে যায়, সে কয়েন টস করছে এবং বাড়ি পৌঁছানোর চেষ্টা করছে। এই কয়েনটা ক্লাসিক্যাল কয়েন, মানে আমাদের যে সোলের কয়েন নয়, নর্মাল ক্লাসিক্যাল কয়েন যদি থাকে, তাহলে হেড টেল দেখে যদি যায় দেখা যাবে ও যেখান থেকে শুরু করে যাবো সেখানেই মানে রানটা, সেই জন্য গসিয়ান পিক পাই আমরা ক্লাসিক্যাল ওয়ার্ক থেকে, একটা বড় গসিয়ান পিক পাই। তার মানে কি ও সেন্ট্রালি যেখান থেকে শুরু করে যাবে সেই পজিশনেই স্টে করে। কেন কি ওখানে শুধু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা এক্সিস্ট করে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের গল্পটা কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে নেই।
কোয়ান্টামে খুব বাজে ভাষায় বলছি, মানে অঙ্কের লোকজন থাকলে আমাকে এখন মেরে দিত, সেটা হচ্ছে নেগেটিভ প্রবাবিলিটির কনসেপ্টটা আছে। সেটাকে আমরা অন্যভাবে বলি, সেটাই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জায়গা। অঙ্কের লোক থাকলে ডেফিনেটলি, পরমত স্যার থাকলেও এখন মারতেন সেই জায়গা। আমি ওই নেগেটিভ প্রবাবিলিটির কথা না, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সেরকম যদি আমার কয়েনটা যদি একটা কোয়ান্টাম কয়েন হয় যে সুপার পজিশনে বসে আছে, সেরকম একটা কয়েন নিয়ে টস করে যায়, তাহলে কিন্তু ড্রাঙ্কার সেন্ট্রাল পজিশনে থাকবে না, ও সব থেকে ফার্স্টে ডিস্ট্রিবিউট হয়ে অনেক দূর অব্দি চলে যাবে। শুধুমাত্র ইন্টারফারেন্সের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স থাকে বলি, মানে যেখানে দুটো প্রবাবিলিটি সাম হতে পারে, দুটো পয়েন্ট নেগেটিভ হতে পারে। ক্লাসিক্যাল কয়েন টস করে যখন যাচ্ছিল তখন কিন্তু শুধু প্রবাবিলিটিগুলো অ্যাড আপই হয়, কোনো জায়গায় কিন্তু প্রবাবিলিটি নেগেটিভ আসেনি। কিন্তু এখানে এই যে ইন্টারফারেন্স ডিস্ট্রাকটিভ হতে পারে, কারণ কোয়ান্টাম ফেজ বলে আরেকটা জিনিসও কাজ করে, শুধু স্টেট না, ওর একটা স্টেটের সাথে সাথে ফেজও থাকে। সেই ফেজটা কিন্তু নেগেটিভ ফেজ নিয়েও থাকে। সেই নেগেটিভ ফেজ যখন পজিটিভ ফেজের সাথে ইন্টারাক্ট করে তখন হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করে। আর যখন দুটো সেম ফেজের কিউবিট স্টেট একসাথে ইন্টারাক্ট করে তখন খুব কনস্ট্রাকটিভ করে যায়। তাই এই তিনটে হচ্ছে আমাদের ভীষণ, মানে এই চারটে প্রপার্টিস। মেজারমেন্টটা প্রপার্টিস না বলো, মেজারমেন্ট নিয়ে প্রচুর কাজ হয়, যারা কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে কাজ করে তারা প্রচুর কাজ করে, তাদের মেজারমেন্টের জায়গাটা খুব দরকার। আর যারা অ্যালগরিদমে তাদের সুপারপজিশন, এনট্যাঙ্গেলমেন্ট, ইন্টারফেস। আর মেজারমেন্ট বলতে আমরা শুধু প্রজেক্টিভ মেজারমেন্টটার কথাই ভেবে চলি অ্যালগরিদমের লোকে। এবার যেটা বলতে চাই, একটা কোয়ান্টাম কম্পিউটারের স্ট্রাকচারটা কিরকম, মানে বেসিক, মানে কাজ করার ক্ষেত্রে আমার কাছে প্রবলেম স্টেটমেন্ট রয়েছে। সেই প্রবলেম স্টেটমেন্ট থেকে আমরা কোয়ান্টাম অ্যালগরিদমটা ডিফাইন করলাম। কারণ ক্লাসিক্যাল অ্যালগরিদম আর কোয়ান্টাম অ্যালগরিদম একটু ডিফারেন্ট হয়। যদি মনে হয় খুব সিম্পল সেন্সে বলছি, একটা সার্চিং অ্যালগরিদমের কথাই বলি। আমরা যে নর্মাল, যদি একটা আমার ডেটা সেট রয়েছে, সেটা আনঅর্ডার, মানে আমি একটা টেলিফোন বুক দিয়েছি, সেখানে বলে যে 1 থেকে 100টা পেজের একটা বই আছে, কিন্তু পেজের অর্ডারগুলো সেম নেই। মানে শুরু হতে পারে 50 নম্বর পেজ, তারপরে 2 নম্বর, 1 নম্বর, আনঅর্ডার একটা পেজ রয়েছে। এটা যদি ক্লাসিক্যালি আমি বলি, একটা আমি 5 নম্বর পেজকে খুঁজতে চাই, ক্লাসিক্যালি আমার কতগুলো ইটারেশন লাগতে পারে, মানে খুব অ্যালগরিদম বলে অর্ডার অফ এনে আমি যে একদম লাস্ট পেজে গিয়ে আমি হচ্ছে 5 নম্বর পেজটাকে পাবো খুঁজে। কোয়ান্টামে আমাদের একজন ইন্ডিয়ান, মানে তার অ্যালগরিদম কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, তিনি হচ্ছে লাভ গ্রোভার। উনি প্রথম কোয়ান্টাম অ্যালগরিদম, উনি আর একজন বলা হয় পিটার শর। এরা দুটো অ্যালগরিদম দেওয়ার পরেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং করবে বলে মানুষজন উঠে পড়ে লেগেছে। আদারওয়াইজ কেন করবো? আমাদের একটা পাওয়ারফুল মেশিন, আমার কাছে সুপার কম্পিউটার রয়েছে, সেও কাজ করতে পারে। কোয়ান্টাম এমনি প্রবাবিলিস্টিক, তার মধ্যে তাকে তৈরি করা কঠিন, তারপরেও কি কি দেখে আমি করবো? সেই অ্যালগরিদমিক কোনো একটা জিনিস তো দিতে হয়। সেই জায়গায় লাভ গ্রোভারের দেওয়ার না, পিটার শরের দেওয়ার, কারণ পিটার শর যে অ্যালগরিদমটা দিয়েছিল সেটা হচ্ছে জেনুইন থ্রেড ছিল থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি বলছি না। প্র্যাকটিক্যালটা আসতে এখনো আমাদের অ্যাজাম্পশন আরো 10 ইয়ার্স লাগবে যদি পিটার শরের অ্যালগরিদমকে কোয়ান্টাম কম্পিউটার রিয়েলি চালাতে হয়। এখনো 10 ইয়ার্স, চোখ বন্ধ করে। পিটার শরের অ্যালগরিদম কি বলেছিল যে প্রাইম ফ্যাক্টরাইজেশন উইথ ফ্র্যাকশন অফ সেকেন্ডে করে দেওয়া যায়, থিওরিটিক্যালি প্রুফ, এবং সেই প্রুফে কোনো ভুল নেই। তার মানে যত আমাদের এই ক্রিপ্টো অ্যালগরিদম চলে অল উইথ হ্যাকেবল, মানে সবকটাই ব্রেকেবল হয়ে যাবে। সেটাই পিটার শর দিয়ে, সেটাই পিটার শরের